মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 16তম অধ্যায় নিয়ে কথা বলবো। 16তম অধ্যায় হচ্ছে তোমাদের বইয়ের শেষ অধ্যায়। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যার প্রতিকার। অর্থাৎ এই অধ্যায়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই অধ্যায়ে তোমরা জানো যে বাংলাদেশে বেশ কয়েকটি সামাজিক সমস্যা বা বেশ কয়েকটি প্রবলেম নিয়ে কথা বলা হয়েছে। তো তার ওই ধারাবাহিকতা আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জঙ্গিবাদ বা মিলিটেন্ট। অর্থাৎ বাংলাদেশে একটি সামাজিক সমস্যার মধ্যে একটি উল্লেখযোগ্য সমসাময়িক একটি সমস্যা হচ্ছে জঙ্গিবাদ সমস্যা। জঙ্গিবাদ সমস্যা আসলে এটা যে বাংলাদেশের সমস্যা বা স্পেসিফিকলি বাংলাদেশের বিষয়টা এরকম না, এটা একটা আন্তর্জাতিক প্রবলেম বা ইন্টারন্যাশনাল একটি প্রবলেম। তো এই সমস্যা কেন তৈরি হচ্ছে, তৈরির পেছনে কারা যোগানদাতা হিসেবে কাজ করছে এবং এর ফলাফল কি বা এর প্রভাবটা কি, এই বিষয়গুলোই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। দেখো, এই টপিকটা নিয়ে কথা বলার আগে এরকম আমার একটি গল্প মনে আসে যে এরকম যে বাংলাদেশে বিশেষ করে সুবিধার থেকে সমস্যাগুলো বেশি আমাদের সামনে পরিলক্ষিত হয়। আর তার মূল কথাটা হচ্ছে এরকম যে বাংলাদেশের সুবিধা থেকে সমস্যাগুলো আসলে বেশি। অর্থাৎ তুমি একটা সমাধান করতে গেলে 10টা আরো সমস্যা বাংলাদেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা তৈরি হয়। আসলে তৈরির পেছনে অনেকগুলো কারণ আছে। এর মূল কারণটাই হচ্ছে যে বাঙালি এটা আসলে আমি কি বলবো যে জাতি হিসেবে আমরা একটু অনেকটা প্রবলেমেটিক একটি জাতি। জাতি হিসেবে প্রবলেমেটিক জাতি এই জন্য বলছি, আসলে আমাদের জাতি তো অনেকগুলা জাতির সংমিশ্রণে তৈরি, যার কারণে আসলে জাতিগত যে কি বলবো যে জাতিগত যে সূক্ষ্মতার একটা বিষয় থাকে সেইখানেও একটা বিষয় থাকে। কারণ বাঙালিকে সংকর জাতি বলা হয়, তোমরা জানো। অর্থাৎ অনেকগুলো জাতির মাধ্যমে হচ্ছে সৃষ্টি হচ্ছে বাঙালি জাতি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে এত সমস্যা কেন, এর একটা মানে ব্যঙ্গাত্মক একটা গল্প এরকম, যদিও এই গল্পের কোনো ভিত্তি নাই। এটা হচ্ছে কি বলে যে আমারই শোনা এক হচ্ছে একটু সাইকো টাইপের এক মানুষের কাছ থেকে। তো উনি এইভাবে বলতেছে যে স্রষ্টা তো মানুষ সৃষ্টি করেছে মাটি থেকে। তো স্রষ্টা যখন মানুষকে সৃষ্টি করে সৃষ্টির কাজ শেষ করলো, তখন দেখা গেল যে অনেকগুলা মাটি বা অনেকগুলা বডি বানাতে গিয়ে অনেকগুলা ভেঙে চুরে গেছে। বা স্বাভাবিক, তোমরা ইট ভাটায় দেখো না যে যখন ইট তৈরি করে তখন ইট তৈরি করতে গেলে অনেকগুলা ইট কিন্তু ভেঙে যায়, বা অনেকগুলা ইট স্বাভাবিক ফর্মায় যে ইট তৈরি করা হয় সেই ফর্মার আকারে হয় না, বা অনেকগুলা নষ্ট মাটি যেগুলো থেকে যায়। তো পরবর্তীতে এইগুলো দিয়ে তারা হয়তো একটু সেকেন্ড ক্যাটাগরি টাইপের ইট তৈরি করে বা এগুলাকে হয়তো আলাদা সেপারেট করে ফেলে। তো উনি বলতেছে যে স্রষ্টা যখন মানুষের এই বডি তৈরি করলো তখন দেখলো যে অনেকগুলো এরকম ভাঙা চোরা বডি থেকে গেছে। তো তখন বললো কি, আচ্ছা ঠিক আছে, তাহলে এই বডিগুলোকে বাংলাদেশে পাঠায় দাও। মানে বিষয়টা হচ্ছে এরকম যে বাঙালি হচ্ছে সৃষ্টিগত থেকেই একটু প্রবলেমের মধ্যে তৈরি হয়ে আসছে। তো মানে উনি বলতে চাচ্ছে যে আসলে বাংলাদেশে এত সমস্যা, এই সমস্যার মূল কারণই হচ্ছে ওইখানে। অর্থাৎ যখন আমরা তৈরি হয়েছি বা যখন আমরা সৃষ্টি হয়েছি তখনই আমাদেরকে বা তখন থেকেই আমরা হচ্ছে মূলত একটু প্রবলেমেটিক ওয়েতে চলে আসছি। অর্থাৎ ভালো ভালোগুলা বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, আর বাংলাদেশে হচ্ছে যেগুলা মানে যেগুলোর মধ্যে প্রবলেম রয়েছে সেই সকল মাটি দিয়ে বাংলাদেশের এই জনগণকে বলছে আচ্ছা এইগুলোকে তাহলে বাংলাদেশে খেলে। তো আসলে বলে নিচ্ছি, এই গল্পের কোনো ভিত্তি নাই। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে অসংখ্য প্রবলেম রয়েছে। তো এর মধ্যে একটি প্রবলেম হচ্ছে জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ হচ্ছে বলা হচ্ছে এটা একটি আন্তর্জাতিক প্রবলেম। এই জঙ্গিবাদের পেছনে কারণ দেখো, তোমরা হয়তো জর্জ বার্নার্ড শ বা জে.বি. শ নাম শুনে থাকবা। জে.বি. শ আইরিশ একজন ইংলিশ উপন্যাসিক। তো ওনার একটা কথা আছে যে বর্তমানে সব থেকে লাভবান ব্যবসা হচ্ছে 3টা বিষয়ের উপর ভিত্তি করে, মূলত সব থেকে লাভবান, অর্থাৎ এটা বিনা পুঁজির ব্যবসা হচ্ছে এই 3টা। সেই 3টা জিনিস কি কি?
একটা হচ্ছে শিক্ষা, এরপরে নারী এবং ধর্ম। এই তিনটা জিনিস হচ্ছে যে বিষয়ের মধ্যে এই তিনটা জিনিসের ব্যবসা হচ্ছে বিনা পুঁজির লাভবান ব্যবসা, অর্থাৎ এই তিনটা ব্যবসায় কোনো লস হয় না। শিক্ষা ব্যবসায় লস হয় না, সাধারণত হয় না এই জন্য কারণ শিক্ষাকে মানুষ পজিটিভলি চিন্তা করে, আর এর পেছনেই লুকায়া থাকে হচ্ছে মানে মানুষের ব্যবসার মূল টার্গেট, অর্থাৎ মানুষের সামনে ভালো কিছু প্রদর্শন করে এর পেছনে ফায়দা লুটে নেয়। তুমি দেখো বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যে যতগুলা ধরতে গেলে যে যতগুলা মানুষের মাথা আছে ততগুলো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আছে। ঢাকা শহর বা বিভিন্ন জেলা শহরে তুমি দেখো শিক্ষা প্রতিষ্ঠানের কমতি নেই। আসলে এই প্রতিষ্ঠানগুলো মানুষকে শিক্ষিত করার থেকে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ একটা ব্যবসা বাণিজ্যের একটি বড় টার্গেট হিসেবে তারা এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করায়। তুমি দেখো এই যে সব জায়গাতেই কম বেশি এরকম যে ব্যবসার একটি সোর্স রয়েছে। নারী বিষয়টা একটি, অর্থাৎ তুমি দেখো আজকাল পণ্যর বাজারে দেখো বা বিভিন্ন বিষয়গুলোতে দেখো মানে নারীকে একটি পণ্য হিসেবে চিন্তা করা হচ্ছে বা বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ এই নারী সংক্রান্ত ব্যবসাতে বলা হচ্ছে যে এগুলো বিনা পুঁজির ব্যবসা এবং ব্যাপক লাভের ব্যবসা। আর সর্বশেষ যেটা হচ্ছে ধর্ম ব্যবসা, অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে দেখো কত ধরনের ব্যবসা। অর্থাৎ আমি সিলেটে থেকে আসছি, দেখো সিলেট সম্পর্কে বলে সিলেটে হচ্ছে 360টা বাজার আছে বা 360 আউলিয়ার জেলা হচ্ছে সিলেট 360টা। এখন সিলেট সম্পর্কে বলে যে কোনো ব্যক্তি এক মাজারে পায়ে আঘাত খেয়ে আর এক মাজারের খুঁটির সাথে গিয়ে তার মাথা ঠেকে। মানে সিলেটে যেহেতু একটা জেলাতে 360টা মাজার, সুতরাং অনেকগুলা দোকানপাটের মতোই মাজার দেখা যায়, মানে রাস্তার অলিতে গলিতে মাজার দেখা যায়। তো আসলে সবগুলো হচ্ছে মূলত এই ধর্মকে কেন্দ্র করে। তুমি সিলেট না যে কোনো জায়গাতেই দেখবা যে ধর্মকে কেন্দ্র করে কি ধরনের একটি অপসংস্কৃতি গড়ে উঠেছে। দেখো আমরা যদি প্রায় 300 বছর বা 350 বছর আগের কথা যদি বলি, যেটাকে আমরা মধ্যযুগ বলি, অর্থাৎ 1600 সালের দিকের কথা, 1600 থেকে 1700 এই সালের দিকে পুরা ইউরোপিয়ান সমাজে পোপতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। তোমরা হয়তো ক্যালভিন এবং হচ্ছে মার্টিন লুথার কিং এর নাম, মার্টিন লুথার এবং ক্যালভিন এদের নাম শুনে থাকবা, মার্টিন লুথার বা ক্যালভিন। এদের সময়ে যে আন্দোলনটা হয়েছিল সেটা হচ্ছে মূলত বলা হচ্ছে, আচ্ছা এই সময়ে পুরা ইউরোপে যে বিষয়টা পরিলক্ষিত হতো সেই সময় এই সমাজটা ছিল পোপ নিয়ন্ত্রিত সমাজ। অর্থাৎ এখন যেমন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাষ্ট্রের হচ্ছে নীতি নির্ধারণীতে থাকে হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তি, এই সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকতে হচ্ছে একজন পোপ বা একজন ধর্মযাজক। এখনো যেমন ভ্যাটিকান সিটিতে অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সব থেকে প্রধান ব্যক্তি হচ্ছে পোপ ফ্রান্সিস। ঠিক একইভাবে এই সময়ে ইউরোপিয়ান সকল রাষ্ট্রের একজন করে পোপ থাকতো বা ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর প্রধান যিনি ব্যক্তি ছিলেন তিনি হচ্ছে পোপ, অর্থাৎ পোপের নির্দেশনাতেই সবকিছু বাস্তবায়িত হতো। এবং এই পোপ কোনো ব্যক্তিকে স্বর্গের সার্টিফিকেট দিতে পারে এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের অপসংস্কৃতি বা বিভিন্ন ধরনের অসামাজিক পূর্ণ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যেত। অর্থাৎ বিষয়টা এরকম হতো যে ইউরোপিয়ান এই সকল সমাজে যদি কোনো ব্যক্তি বিয়ে করত তাহলে বিবাহিত স্ত্রীকে প্রথমে এই পোপের সাথে রাত্রি যাপন করতে হতো। অর্থাৎ পোপ ঠিক করে দিত যে এই মেয়েকে নিয়ে এই লোক সংসার করতে পারবে কিনা। অর্থাৎ তার প্রথম রাত্রি যাপন হতো ওই পোপের সাথে, কারণ পোপ ঠিক করবে বা পোপ তাকে বিবেচনা করবে তার বিষয়গুলোর উপর ভিত্তি করে যে এই লোক এর জন্য প্রযোজ্য কিনা, অথবা এই লোকের সাথে মানে এই মেয়ে এই লোকের সাথে থাকতে পারবে কিনা। অর্থাৎ তার একটা স্যাটিসফ্যাকশন বলি বা তার একটা আত্মতুষ্টির বিষয় বলি, এইটা পূরণ করার পরেই ওই মেয়ে তার বিবাহিত স্বামীর সাথে সংসার করতে পারবে। এর মূল কারণ হচ্ছে এরকম যে তোমার সকল কিছু
ডিপেন্ড করবে আমার তুষ্টির উপর, কারণ আমিই তো স্বর্গের সার্টিফিকেট দেব। কোন অধিকার বলে? কারণ তখনকার চিন্তা ছিল ঈশ্বরের প্রতিনিধি হচ্ছে রাজা, আর রাজাকে সহযোগিতা করে হচ্ছে পোপ বা ধর্মগুরু, এরপরে হচ্ছে প্রজা। অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি হচ্ছে রাজা, এই রাজার হুকুম পালন করা, এই প্রজাদের রাজার হুকুম পালন করা অর্থাৎ ঈশ্বরের হুকুম পালন করা। আর এই রাজাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে পোপ। আর যার কারণে তুমি দেখবা এখনো চীনের সম্রাটকে সন অফ গড বলে। চীন, এই চীনের সম্রাটকে সন অফ গড বলা হয় এখনো। তো আমি বলতে চাচ্ছি এই যে ধর্মকে নিয়ে যে ব্যবসা, এইটা পৃথিবীর শুরু থেকেই ছিল, সব জায়গাতেই ছিল, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তুমি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখো। আচ্ছা, আমি নিজেই এই জিনিসটা বুঝি না যে যারা বিভিন্ন ধর্মীয় দল করেন, এই সকল ধর্মের সৃষ্টি, বা আমি যদি বলি বাংলাদেশে যে সকল ইসলামী দল রয়েছে, ইসলামী দলের স্রষ্টাই তো হচ্ছে, অর্থাৎ ইসলামী দলের স্রষ্টা বলতে আমি বোঝাচ্ছি যে এই সকল মানুষের স্রষ্টাই তো আল্লাহ। এবং আরেকটা হচ্ছে আমি বললাম যে ইসলাম, অর্থাৎ স্রষ্টা হচ্ছে আল্লাহ আর ধর্ম হচ্ছে ইসলাম। এখন এই ইসলামকে কেন্দ্র করে যতগুলা দল আছে বাংলাদেশে অসংখ্য দল আছে। যেমন আমি যদি বলি যে হেফাজত আছে, তরিকত আছে, এরপরে হয়তো জামাত আছে, এরপরে হচ্ছে জাত বেজাত সব অসংখ্য যে দল আছে, মানে বাংলাদেশে তো এই সকল ধর্মীয় দলের কমতি নেই, অসংখ্য দল আছে। তো এই দলগুলা, আচ্ছা আমি একটা লিখলাম যে হেফাজত, এরপরে হচ্ছে জামাত, এরপরে তরিকত, মানে আমি জাস্ট এইভাবে বলতেছি। এরপরে হয়তো ইসলামী শাসনতন্ত্র, বা হাত পাকা, যেটা এই যে বরিশাল জন্ম নেয়, এরকম অসংখ্য দল আছে। এখন এই দলে হচ্ছে, এই দলও আল্লাহকে আল্লাহ বলে মানে এবং ইসলামকে ধর্ম হিসেবে মানে। আবার এই দলও আল্লাহকে আল্লাহ মানে, ইসলামকে ধর্ম মানে। এই দলেরও একই, এই দলেরও একই। এখন প্রত্যেকটা দল যদি আল্লাহকে আল্লাহ মানে, ইসলামকে ধর্ম মানে, তাহলে আলটিমেটলি এই প্রত্যেকটা দল তো এক হওয়ার কথা। এই প্রত্যেকটা দল তো এক, অর্থাৎ প্রত্যেকটা দল তো এক হওয়ার কথা, কারণ ইসলাম তো আর ভিন্ন ভিন্ন কিছু না, আলাদা কিছু না। মানে জিনিসটা আমি নিজেই বুঝি না যে আসলে এটা কেন হয়। মানে অর্থাৎ এই যে আমার হাতে দেখো 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল আলাদা আলাদা হলেও এই হাতের সাথে তো সম্পৃক্ত, অর্থাৎ হাতটা তো আমার। আঙ্গুল যদিও 5টা আলাদা আলাদা, কিন্তু হাত তো একটা, আর এই হাত তো আমার সাথে সম্পৃক্ত, অর্থাৎ 5টা আঙ্গুলই তো একজনকেই বোঝাচ্ছে। এই আঙ্গুল দ্বারাও যাকে বোঝাবে, এই আঙ্গুল দ্বারাও তাকেই বোঝাবে, অর্থাৎ সেই হিসাবে আঙ্গুলগুলো তো আর আলাদা আলাদা কিছু না। তো আলটিমেটলি এই প্রত্যেকটা গ্রুপে বা প্রত্যেকটা হচ্ছে দলের উদ্দেশ্য যদি ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়, তাহলে প্রত্যেকটা দলের কার্যক্রম ভিন্ন হবে কেন? কারণ ইসলাম তো একই জিনিস, ইসলামের মূল ফিলোসফি তো এক। হেফাজত এক ধরনের ইসলাম প্রচার করবে, জামাত এক ধরনের ইসলাম প্রচার করবে, তরিকত এক ধরনের ইসলাম, তাহলে কি ইসলামের সমস্যা, না এইখানে সমস্যা, না এইখানে সমস্যা? না, সর্বসম্মতভাবে এখানে তো সমস্যা নাই।
এখানেও সমস্যা নাই, তাহলে সমস্যা আসলে এদের মধ্যে। আর এই সকল কারণে তৈরি হয় জঙ্গিবাদ, অর্থাৎ ধর্মের অপব্যাখ্যা এবং ধর্মকে অযাচিতভাবে প্রয়োগ করতে গেলে মূলত নিয়ম বহির্ভূত বিভিন্ন বিষয়গুলো তৈরি হয়। অর্থাৎ এখানে দেখো, জঙ্গিবাদ নিয়ে যদি আমি এইভাবে বলি যে কোনো ধর্মই আসলে কাউকে জোরপূর্বক কোনো কিছুতে বাধ্য করে না, কিন্তু এই জঙ্গিবাদ যে সকল ব্যক্তিবর্গ রয়েছে বা যাদেরকে আমরা জঙ্গি বলি বা যারা জঙ্গি তৎপরপূর্ণ কাজ করে, এরা আসলে বাধ্য করে বা এরা আসলে অনেকটা ফোর্স করে তাদের প্রতিষ্ঠিত নীতি নিয়ম বা তাদের তৈরিকৃত বিষয়গুলোকে রাষ্ট্র বা তথা জনগণের উপর প্রয়োগ করতে। অর্থাৎ সেটা ইসলামের সাথে কতটুকু সম্পর্কযুক্ত, কতটুকু সম্পর্কযুক্ত নয়, এই বিষয়টা তাদের অনেক ক্ষেত্রে বিবেচ্য বিষয় থাকে কিনা, এটা আমার নিজের কাছেই প্রশ্ন রয়েছে। তো যাই হোক, জঙ্গিবাদ নিয়ে দেখো কথা বলতে গিয়ে আমরা বইয়ের বাইরের আলোচনাটা বেশি করে ফেললাম। তো আসলে জঙ্গিবাদের দেখো এখানে যেটা বলতেছিলাম যে জঙ্গিবাদের ইংরেজি শব্দ হচ্ছে মিলিটেন্ট, এই শব্দটা এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ মিলিটিয়ার। মিলিটিয়ার, এই মিলিটিয়ার শব্দের অর্থ হচ্ছে সৈনিক হিসেবে কাজ করা। সৈনিক হিসেবে কাজ করা, অর্থাৎ যদিও এটা একটা পজিটিভ মিনিং সৈনিক হিসেবে কাজ করা, কিন্তু এই সৈনিক হিসেবে কাজ করা বলতে বোঝাচ্ছে যে জঙ্গিবাদরা সাধারণত সংঘবদ্ধভাবে এবং তারা তাদের ইসলামী সৈনিক হিসেবে তারা নিজেদেরকে চিন্তা করে এবং তারা এই সংঘবদ্ধ এই গ্রুপে বা সংঘবদ্ধ এই চক্রের একজন সদস্য বা একজন সৈনিক হিসেবে তারা তাদের এই কার্যক্রমকে পরিচালিত করে। অর্থাৎ তারা মনে করে যে আমরা ইসলামিক জোট এর একজন সৈনিক, অর্থাৎ ইসলামের একজন সৈনিক, এই চিন্তাধারা নিয়ে তারা হচ্ছে মূলত কাজ করে, যার কারণে দেখো বলা হচ্ছে সৈনিক হিসেবে কাজ করে। এখন জঙ্গিবাদের কারণ কি? দেখো, জঙ্গিবাদের অনেক ধরনের অনেক কারণে মূলত জঙ্গিবাদ সৃষ্টি হতে পারে। এর মধ্যে তোমাদের বইতে যে কয়েকটি কারণ এখানে লেখা রয়েছে, একটা হচ্ছে উগ্র ধর্মীয় মতবাদ, এরপরে রাষ্ট্রের মধ্যে যদি অস্থিতিশীলতা থাকে, রাজনৈতিক বা বিভিন্ন অর্থনৈতিক যে সমস্যাগুলো রয়েছে, এই সকল কারণে মানুষ এই সকল জঙ্গিপনা কাজকর্মে লিপ্ত হতে পারে। এরপরে হচ্ছে ধর্মকে ত্রুটিপূর্ণভাবে ব্যাখ্যা করা বা প্রকাশ করা। এরপরে হয়তো হতে পারে যে বিভিন্ন অন্তর্কোন্দল, অর্থাৎ ব্যক্তি স্বার্থের জন্য মানুষ অনেক সময় এই ধর্মকে ব্যবহার করে আক্রমণাত্মক কাজকর্ম পরিচালিত করে। এরকম বেশ কয়েকটি কারণ রয়েছে। তো কারণগুলো তোমরা যদি পয়েন্ট আকারে দিতে চাও বা তোমরা যদি সিরিয়াল 1 2 3 এইভাবে করে দিতে চাও দিতে পারো, আর আদারওয়াইজ তোমরা প্যারা আকারে লিখলেও লিখতে পারো। এবং বলা হচ্ছে যে জঙ্গিবাদের প্রভাব কি এবং প্রতিরোধ কি। আসলে জঙ্গিবাদের দেখো প্রভাবটা কি। জঙ্গিবাদ এটার আসলে কোনো পজিটিভ যে প্রভাব আছে আমার মনে হয় না, কারণ জঙ্গি যারা, তাদের যে টার্গেট, এই টার্গেটটা আসলে ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা তো নয়, বরঞ্চ এরা ভুলভাবে ইসলামকে নিজেও বুঝে হয়তো অথবা তারা তাদের এই ভুলটাকেই সমগ্র জাতির সামনে এটা পেশ করে। এই যে তুমি দেখো, এই যে গুলশানের যে হলি আর্টিজানের যে ঘটনাটা ঘটছে, এটা দ্বারা আসলে তারা কি বোঝাতে চাচ্ছে বা তারা এর পেছনে কি ফায়দা নিতে চাচ্ছে, অর্থাৎ এটা রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করে। এই হলি আর্টিজানের এই ঘটনায় কি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, বা বাংলাদেশ কি মানে নাস্তিকপনা রাষ্ট্র, বা বাংলাদেশে কি মানে ইসলামিক বিধিবিধান পালন করা কি একেবারেই অসম্ভব ব্যাপার? মানে বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলা তারা যেভাবে চিন্তা করে, ইসলাম বা ধর্ম সেভাবে বলছে কিনা, এটা একটা প্রশ্ন তার ব্যাপার। তো যার কারণে বলা হচ্ছে যে আসলে জঙ্গিবাদের যে প্রভাব রয়েছে, এই প্রভাবটা আসলে যেটা হয় যে একটা হচ্ছে রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করে, বিভিন্ন অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততা এরা করে, এবং ব্যাপক পরিমাণে জীবন মানের যে একটা জীবন মানের যে একটা ক্ষয়ক্ষতি, অর্থাৎ জনজীবনকে এরা হচ্ছে হত্যার সম্মুখীন করে দেয় সহ বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক যে বিষয়গুলো রয়েছে, এইটাই হচ্ছে মূলত এই জঙ্গিবাদের প্রভাব। এই জঙ্গিবাদে যেটা হয়, তুমি দেখবা যে বর্তমানে এই সকল
ইসলামী বা কি বলবো ইসলাম সংক্রান্ত যে সকল ধর্ম সংগঠন রয়েছে, এই সংগঠনগুলোর মধ্যে এক ধরনের বিষয় থাকে। কিছু কিছু সংগঠনের মধ্যে এরকম, তারা তাদের ফিলোসফিটাই এরকম হয়তো, যে তারা চিন্তা করে যে এই সরকার এই নীতি এই আইনকে প্রতিহত করে, এই আইনকে উল্টিয়ে তারা একটি নতুন আইন বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে ইসলামী আইন। এবং এই ইসলামী আইনকে বাস্তবায়ন করতে গেলে সামনে যাকে পাওয়া যাবে বা যে এই আইনের বিরোধিতা করবে তাকেই হত্যার মাধ্যমে তার উপরে এই আইন প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ মানুষ থাকুক আর না থাকুক আইন থাকবে, এবং সেটা ধর্মীয় আইন। তো এই যে মানুষ থাকুক আর না থাকুক আইন থাকবে, এই চিন্তাটাই আসলে ভুল। আর দেখো, এই জন্যই দেখো কাজী নজরুলের একটা কবিতা আছে, আর সম্ভবত এরকম কবিতা, আমি শেষের দিকে একটি লাইন বলতেছি, যে মানুষেরই ঘৃণা করি, পোকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হইতে গ্রন্থ কিতাব নাও জোর করে কেড়ে, যাহারা আনিল কিতাব গ্রন্থ ওই মানুষেরই মেরে, পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি কো মানুষ কোনো। মানে বিষয়টা হচ্ছে এরকম, যে আমি যদি আবার বলি, যে কাজী নজরুলের এই কবিতার একটি অংশ, যে এখানে বলা হচ্ছে যে মানুষ গ্রন্থ এনেছে, গ্রন্থ কোনো মানুষ আনেনি। অর্থাৎ মানুষের থেকে বড় কিছু নয়, যেটা আমরা একটা ইয়েতেও বলি, যে মানুষের থেকে বড় কিছু নহে, নহে কিছু মহিয়ান। হ্যাঁ, অর্থাৎ মানুষের থেকে বড় কিছু তো আসলে কিছু নাই। যেমন কাজী নজরুলের আরেকটি ইয়ে আছে, যে উনি অর্থাৎ সবার উপরে মানুষ হতো, তার উপরে নাই, যে এরকম আমরা যে বিষয়গুলো শুনি। অর্থাৎ মানুষকে মেরে তার উপরে কোন নিয়মকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেই নিয়মটা কি আসলে যৌক্তিক কিনা, বা সেই নিয়মটা আসলে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ওইভাবে ওই নিয়মটাই বলে কিনা, সেটা একটা ব্যাপার। যার কারণে হয় যে মানুষ ভুলভাবে জিনিসগুলোকে বুঝে, এবং এই ভুল বোঝা জিনিসকেই ভুলভাবে প্রয়োগ করতে গেলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তো এই হচ্ছে মূলত তোমাদের জঙ্গিবাদ সম্পর্কিত কিছু কথা, যেটা আমি হয়তো তোমাদের বইতে যে বিষয়গুলো আছে এর বাইরেও কিছু বিষয় বলে ফেললাম। তো আশা করবো তোমরা বিষয়গুলো একটু পড়বা, পড়ার সাথে সাথে তোমরা একটু বোঝার চেষ্টা করবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো।